ভারত ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যেই 5,000 কোটি রুপির প্রকল্প ছিল সেটি ভারত নিজেই স্থগিত করেছে। ভারত থেকে এইমাত্র সরাসরি আপনার বা ভারত সরকার থেকে সরাসরি ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি হুমকি দিলেন। আমরা বাংলাদেশে যখন দেখছি আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা রকমের দুর্যোগের মধ্যে রয়েছে, অসহায় জীবনযাপন করছে। গতকালকেই আমরা দেখলাম নাটোরে ছাত্রলীগের একজন কর্মীকে শহর জুড়ে অটোরিকশায় উপর করে পেড়ে তার গলার উপরে পা দিয়ে হাত বাঁকিয়ে পুরো শহর ঘুরিয়েছে কে বা কারা, সেই ব্যাপারে আজকে খবর আসলো যে সেই আহত কর্মীর বাড়িতে সেনাবাহিনীও গিয়েছিল। গেল 2 দিন আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক, একজন মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাফিদ, তিনি পদত্যাগ করছিলেন একটি স্টেটাস দিয়ে। সেখানে তিনি লিখছিলেন উত্তরবঙ্গের 2 নেতা, একজন আবার অভ্যুত্থানের মহানায়ক এবং আরেকজন নেতা। তো সেই নেতাটার নাম ছিল আপনার এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি দেখছেন, বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সময় যেমন সালমান এফ রহমানকে দরবেশ বলা হতো, তিনি হচ্ছেন এনসিপির দরবেশ। আন্তর্জাতিক মহল বুঝে গেছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে। যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়, জোটের সমীকরণে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন ফিল করছে। কারণ যত নিরপেক্ষ জরিপ হয়েছে বা যেখানেই আপনি যেভাবেই হোক জনগণের সাথে কথা বলেন না কেন, আওয়ামী লীগ তো পালিয়েছে, মানুষ বিএনপির প্রতি বিরক্ত। মানে ভারতের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের উপর কি পরিমাণ বিরক্ত, খালি কূটনৈতিক ভাষার কারণে এরা প্রকাশ করতে পারে না। গত 1 সপ্তাহ থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার পরে পুলিশ কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে ব্যাপকভাবে ধরপাকড় চালাচ্ছে। এত বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, যেখানে বিগত সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যখন বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হইতো, তখন এক শ্রেণীর সুশীল তারা খুব গর্জে উঠত। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের গতকাল কিছু কথাবার্তা বলেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যেই 5,000 কোটি রুপির প্রকল্প ছিল সেটি ভারত নিজেই স্থগিত করেছে এবং তারা একের পর এক খোলা বার্তা দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি সমর্থন তো তাদের দূরের কথা, বরং এই সরকারের বিরুদ্ধে তারা যা যা করার তা করবে। এবং আরও একটু উদাহরণ দিয়ে রাখি, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, বিজেপি সরকারের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক কূটনীতিবিদ বিনা সিকরি ওপেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নিরাপত্তার জন্য হুমকি। আমি সে বিষয়ে পরে আসছি, আগে ট্রানজিট প্রকল্পটা নিয়ে একটু কথা বলি। এই যে 5,000 কোটি রুপির প্রকল্প, তার উদ্দেশ্য কি ছিল? ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যে উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার বা 7 অঙ্গরাজ্য, সেগুলোর সঙ্গে সরাসরি সংযুক্তির ঘটানো। শিলিগুড়ি যে করিডোর রয়েছে, যেটিকে আমরা চিকেন নেক হিসেবে জানি, সেটির উপরে নির্ভরতা কমিয়ে বাংলাদেশের আগরতলা, আখাউড়া, মংলা, খুলনা এবং জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত রেল প্রকল্পের মাধ্যমে এই সংযুক্তিটা তারা ঘটাতে চেয়েছিল। এবং এর পাশাপাশি আরও 5টি বিষয়ে সমীক্ষার কাজ করার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। কারণ কি? কারণ তো আমরা সবাই বুঝতে পারছি এবং তারাও ওপেন এটি বলছে। ভারতের দ্য হিন্দু, দ্য বিজনেস লাইন সরাসরি তাদের কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে বলছে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এখানে কাজ করতে এসে ভারতীয় কর্মীদের যে নিরাপত্তাহীনতা দেখা দেবে, সে কারণেই এই প্রকল্প স্থগিত করা হয়েছে। আর স্থগিত বললেও ভুল হবে, মোটামুটি বাতিল বলা যেতে পারে। এটুকু কতটুকু এগ্রিমেন্টের মধ্যে পড়ে, কতটুকু দ্বিপাক্ষিক আলোচনার বাইরে গিয়ে পড়ে, সেটি অন্য বিতর্ক। তারা করেছে এবং তারা বিকল্প হিসেবে কি বেছে নিচ্ছে? তারা বিকল্পটাও ভেবে রেখেছে, তারা ভুটান এবং নেপালের মধ্য দিয়ে এই ধরনের ট্রানজিট সুবিধা নিয়ে 7 সিস্টার্সের সঙ্গে তাদের মূল ভূখণ্ডের সংযুক্তি ঘটাবে। এবং তারা বলছে যে এক্ষেত্রে তাদের প্রকল্প ব্যয় আরও কম হবে। যেখানে 5,000 কোটি রুপি ছিল, সেখানে 3.5 থেকে 4,000 কোটি রুপির মধ্যে শেষ করা যাবে। এবং বলছিলাম যে তাদের খানিকটা ক্ষতির শিকার হলেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের
সাথে কোনো প্রকার কোনো ধরনের কাজ তারা করবে না। কারণ তিস্তা প্রকল্প নিয়ে আমাদের জানা আছে, তিস্তা প্রকল্পটা এই চিকেন নেকের কাছেই হওয়ার কথা ছিল, এবং সেখানে চীন যদি অর্থায়ন করে সেই প্রকল্পে তাদের নিরাপত্তার জন্য হুমকি হবে। তারা চাইছিল তারা অর্থায়ন করবে। তো আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যে গেলেন কদিন আগে, সেখান থেকে মোটামুটি চূড়ান্ত না হলে যতটুকু জানা আছে চীনই এই প্রকল্পে অর্থায়ন করবে। অতএব তারা যে ক্ষতিটা মেনে নিচ্ছে, যে তারা এই সরকারের সাথে আগ বাড়িয়ে দেন দরবার করে তিস্তা প্রকল্পে যে তারা অর্থায়ন করতে পারবে বা করার যে একটি চেষ্টা, সেটিও তারা হাঁটেনি, সেদিকে তারা হাঁটেনি, তারা বাদই দিয়েছে সেই ভাবনা। অতএব তারা যে এই চিন্তাটিও মাথায় রেখেছে যে এখানে চীন অর্থায়ন করতে পারে, সেটিকে তারা সম্ভবত মেনে নিয়েই এ পথে হাঁটছে। বাংলাদেশের কি হবে এই প্রকল্প বাতিল হলে? অনেকে মনে প্রশ্ন জাগতে পারে। এবং এই যে রেল ট্রানজিট, সেটি নিয়েও তো আমি নিজেই অনেকবার কথা বলেছি। এই রেল ট্রানজিট আমাদের পক্ষে নাকি বিপক্ষে, কতটুকু আমরা এর দ্বারা লাভবান হব, রাজস্ব কতটুকু আসবে, সেটি নিয়ে একটি বিতর্ক আছে। তারপরেও তো এটুকু বলতে হবে যে এই প্রকল্প হলে কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক ব্যবস্থায় আমাদের বেশ সুবিধা হতো, অস্বীকার করার তো নেই। বিনা সিকরি বিষয়ে আসি। বিনা সিকরি ভারতের পডকাস্ট উইথ প্রতিম রঞ্জন বোস, ভারতের অন্যতম প্রখ্যাত একজন সাংবাদিক। প্রতিম রঞ্জন বোসের সাথে তার এই একটি ইউটিউব প্রোগ্রামে বিনা সিকরি যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে উদ্দেশ্য করে, এখন যারা বাংলাদেশে ক্ষমতায় রয়েছে তারা ৭১-এর শত্রু, তারা বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়, তারা ফেডারেশন সরকার করতে চায়, ফেডারেল সরকার। এবং ২০০১ সালে জামাত বিএনপির সাথে ক্ষমতায় এসে যা করতে চেয়েছিল, তারা তা আবারও সেদিকে এগোচ্ছে। এর আগে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। সেখান থেকেও আমরা জানতে পেরেছি, ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো এসেছে, কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে তারা যেটি বলেছে যে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরের সময় যে মন্তব্যটি করেছিল সেভেন সিস্টার্স নিয়ে, যে চীনের জন্য এটি সম্প্রসারিত অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে বা বাণিজ্যের ক্ষেত্র হতে পারে, এটি তারা কোনোভাবে ভালোভাবে নেয়নি। বিষয়টি হচ্ছে যে আমরা ভারতের দাদাগিরি, ভারতের আগ্রাসন নীতি অবশ্যই তার তুমুল বিরোধিতা করি, কিন্তু একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু বানিয়ে অন্য যে কোনো রাষ্ট্রের, আমি বাংলাদেশ বাদ দিলাম, তাদের কি মানে একটা স্থিতিশীল অবস্থা কখনো থাকা সম্ভব? এটার কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে? বাস্তব কোনো যুক্তি থাকতে পারে? নেই। আমরা কথিত বিপ্লবী বাণী ছড়াতে পারি, উস্কানিমূলক বক্তব্য দিতে পারি, কিন্তু লাভটা কি? এগুলো করে আমরা নিজেদের বিপদ কতটা ডেকে আনছি সেটা আমাদের বিবেচনার দরকার। এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু কেন আমরা বাস্তবতাকে অস্বীকার করতে চাইছি? এবং যখন ভারতের বিরুদ্ধে আমাদের এই একেবারে বিপরীতমুখী অবস্থান সম্পর্কের জায়গা থেকে, সেখানে আবার পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম সম্পর্ক, উষ্ণতার শেষ নেই, কেন একসাথে এগুলো সব করতে হবে? এবং এটি তো কোনো রাজনৈতিক সরকার নয়, যদিও এই সরকারের টার্গেট রয়েছে নানানভাবে, তো আমরা বুঝতে পারছি যে আরো 5 বছর ক্ষমতায় থাকার। এগুলো করে কি আসলে কোনো লাভ আছে? ভারত এরপরে কোন পদক্ষেপ নেয় নিশ্চয়ই আমাদের দেখা রয়েছে। এর আগে তো বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধই রেখেছে, খুব জরুরি চিকিৎসার ক্ষেত্রে কারোর ভারত যাওয়ার প্রয়োজন রয়েছে, শুধু সেই জিনিসটা বাদে। আমরাও তো তাদের ভিসা বন্ধ করে দিয়েছিলাম, কেন আবার ছাড়লাম যদি আমরা এতটাই তাদেরকে মোকাবেলা করতে পারি? অতএব কথা আমরা অনেক কিছুই বলতে পারি, গরম গরম যেসব কথাবার্তা, এগুলো বলে আমরা মঞ্চ কাঁপিয়ে দিতে পারি। গেল 2 দিন আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক, একজন মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাফিদ, তিনি পদত্যাগ করছিলেন একটা স্টেটাস দিয়া। সেখানে তিনি লিখছিলেন
উত্তরবঙ্গের দুই নেতা, একজন আবার অভ্যুত্থানের মহানায়ক এবং আরেকজন নেতা। তো সেই নেতাটার নাম ছিল আপনার এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি দেখছেন, বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সময় যেমন সালমান এফ রহমানকে দরবেশ বলা হতো, তিনি হচ্ছেন এনসিপির দরবেশ। বিলিয়নস অফ টাকা পয়সা কামাইলেছে, কেমনে কেমনে জানি বহুত কাহিনী করছে। যাই হোক, তার নামে অনেক অভিযোগ আছে। তো এই মুহূর্তে তাকে হুট করে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, আর একই সঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়েছে। যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তার বক্তব্য হচ্ছে যে আপনাকে জানানো যাচ্ছে যে 11ই মার্চ জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে। এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি প্রধানের নিকট আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। আপনাকে কেন দল স্থায়ীভাবে বহিষ্কার করবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোকে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ প্রদান করেছেন। এখন এটা থেকে বলা হচ্ছে যে তাহলে কি পরের টার্মটা সার্জিসের? আপনি তো দেখেন হঠাৎ করে সার্জিস নাই, খেয়াল করছেন? টেলিভিশনে সার্জিসের সাক্ষাৎকার আসে না, হাসনাত। টিভিতেও গণমাধ্যমগুলোতেও হাসনাতকে রিপোর্ট করা হয়। অপরদিকে আপনার পিনাকিদা, যিনি এই দলটার একজন বড় ধরনের খেলোয়াড়, আনান মাসুদের কথা থেকে আমরা বুঝছি যে 5ই আগস্টের আগে যারা মোটিভেটেড করতো, তিনি কিন্তু সার্জিস ইস্যুতে ঠান্ডা মাথায় একটা কথা বলে চলে গেছেন। মোটামুটি সার্জিস এনসিপির মধ্যে একটা কোণঠাসা অবস্থানে আছে। তো এর মাঝখানে সার্জিসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যম ওইভাবে মানে না বললেও ইশারা ইঙ্গিতে সাংবাদিক ইলিয়াস, পিনাকিদা তারা কিন্তু অনেক কথা বলছেন। তাহলে নেক্সট কি সার্জিস, বিশেষ করে আওয়ামী লীগের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক এমনকি অনেক কিছুই, এগুলা কিন্তু এই যে তাদেরই দলের একজন তিনি বইলা গেছিলেন। এমনকি যেই লোকটা বইলা গেছে সে মোটামুটি স্বচ্ছ একটা ক্যারেক্টার হিসেবেই রাজনৈতিক তার এনসিপিতে তার জায়গা ছিল, গাড়ির বহর থেকে শুরু করে অনেক কিছুই। একসময় ছাত্রলীগের সার্জিস ছাত্রলীগের যেমন চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছিল, এনসিপিতে এসেও সে যথেষ্ট একটা অবস্থান তৈরি করেছিল। বাট সামহাও এখন ক্ষয় শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছেন যে কোনো সময় সার্জিসকেও দল থেকে সাময়িক বহিষ্কার করা হতে। আন্তর্জাতিক মহল বুঝে গেছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে। যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়, জোটের সমীকরণে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন ফিল করছে। কারণ যত নিরপেক্ষ জরিপ হয়েছে বা যেখানেই আপনি যেভাবেই হোক জনগণের সাথে কথা বলেন না কেন, আওয়ামী লীগ তো পালিয়েছে, মানুষ বিএনপির প্রতি বিরক্ত, তাহলে স্বাভাবিকভাবেই অনিবার্যভাবে জামাত ইসলামীকে জনগণ ভোট দিবে। এটা বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের গবেষক বিশ্লেষকরা তো জানে বুঝে, এমনকি আন্তর্জাতিক মহলও জানে বুঝে। এই কারণে জামাত ইসলামীর ভোটের হার নিয়ে কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।